ঈদের পরে গাজীপুরের সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। গণঅভ্যুত্থানের সময় ভাঙচুর ও লুটপাট হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পরিবর্তিত প্রেক্ষাপটে নাম বদল করে চালু হয়েছে দেশের বৃহত্তম এই সাফারি পার্ক। বিশাল আয়তনের এই পার্কে দলে দলে দর্শনার্থীরা এসে আনন্দ উপভোগ করছেন, আর দর্শনার্থীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। ইকবাল আহমদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। সাফারি পার্কের পর্যটন ও সাফারি জোনে এখন নানা বয়সী মানুষের ভিড়। মুক্ত পরিবেশে নানা পশু পাখি দেখে আনন্দিত তারা। দর্শনার্থীরা জানান, আগে শুধু বইয়ের পাতায় এসব প্রাণীর নাম জেনেছেন, এখন বাস্তবে দেখে খুশি তারা। মাছ দেখতে এসেছি, মাছগুলো খুব সুন্দর এবং কালারফুল। প্যারট দেখছি, ম্যাকাও দেখছি, এগুলো খুবই সুন্দর ছিল। এখানে কিছু পাখি আছে, খুবই অনেক প্রজাতির পাখি আছে, শুধু একটা ভ্যারিয়েন্টের না, অনেক ভ্যারিয়েন্টের পশু পাখি দেখলাম। তারপর যে আরো ঘুরবো, অনেক কিছু বাকি আছে, এগুলো দেখবো। এসেছি বাচ্চাদের নিয়ে ঈদের পর থেকে পরের দিন এনজয় করার জন্য। বাচ্চারা আনন্দ করলো, দেখলো। পার্কের কর্মকর্তারা বলছেন, দর্শনার্থীদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিশেষ করে আমরা দর্শনার্থীদের জন্য নিরাপত্তার জন্য আমাদের প্রত্যেকটা বেষ্টনীতে এবং প্রত্যেকটা এরিয়াতে আমরা আমাদের জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আর পার্কে আগতদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। দেশি পর্যটকদের ব্যাপারটা হলো কি, দেশি পর্যটক ঢোকানোর পর আমাদের তো টহল টিম থাকে, আপনার হুন্ডা মোবাইল একটা থাকে, হুন্ডা মোবাইল আপনার যে কোনো সমস্যা হইলে ওদেরকে ওই যে গেটে আমরা দিয়ে দিই, আমাদের কার্ডগুলো দিয়ে দিই। কার্ডগুলো দেওয়ার পর ওরা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে। তবে আপনি গত যে 9 মাসের মধ্যে আপনি 2টা কমপ্লেইন পেয়েছি। 3690 একর জমি নিয়ে গড়ে ওঠা পার্কটি বন্যপ্রাণীর জন্য আরও নিরাপদ করে তুলতে যথাযথ ব্যবস্থাপনা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। হাসিবা আলী বর্ণা, 71। গাজীপুরের সাফারি পার্কে ছুটির অবসরে নানা বয়সী দর্শনার্থীদের সমাগম বেড়েছে। বিশাল আয়তনের এই পার্কে দলে দলে দর্শনার্থীরা এসে আনন্দ উপভোগ করছেন। সেখানের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল আহমদ সরকার। ইকবাল, দর্শনার্থীরা সাফারি পার্ক নিয়ে কি বলছেন? দর্শনার্থীদের সুবিধার্থে সেখানে কি কি উদ্যোগ নিয়েছে প্রশাসন জানাবেন, সাথে জানাবেন যে নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে। তৃষা, এই পর্যন্ত গত 3 দিনে ধরে আমরা দেখেছি যে গাজীপুরের যে সাফারি পার্ক রয়েছে, বিশাল আয়তনের এই সাফারি পার্কে আপনি জানেন যে 2টি জোন রয়েছে। একটা সাফারি জোন, এই সাফারি জোনকে কেন্দ্র করে মূলত লোকজন আসছে যে প্রাকৃতিক পরিবেশে নয়, প্রাকৃতিক পরিবেশে এবং উন্মুক্ত অনেকটা পরিবেশে ভাগ ভাল্লুক জিরাফ এগুলি প্রাণী দেখার জন্য আসছেন। অন্যদিকে নানা ধরনের পাখি রয়েছে, কুমির রয়েছে, সেগুলি দেখার জন্য আসছেন। আবার শিশুদের জন্য নানা ধরনের রাইডও রয়েছে, সেগুলো উপভোগ করার জন্য আসছেন। আর যারা আসছেন তারা বলছেন যে এখানে এসে তারা মুগ্ধ হচ্ছেন প্রাকৃতিক পরিবেশে এমন চিত্র দেখে। আমরা দেখেছি যে শুধু আশপাশের এলাকা নয়, দূর দূরান্ত থেকে গতকাল কথা হয়েছে যে সে কুমিল্লা থেকে এসেছেন, রংপুর থেকেও এসেছেন, যশোর থেকেও এসেছেন, অর্থাৎ অনেক দূর দূরান্ত থেকে এই সাফারি পার্ক এক নজর দেখার জন্য আসছেন। তারা দিনভর থেকে উপভোগ করছেন। আজকে যেহেতু এখনো সকাল 9টা বাজেনি, 9টা বাজলে গেট খোলা হবে এবং লোকজনের কোলাহল শুরু হবে। তবে এই পার্কের বাইরে গেটে কিছু অব্যবস্থাপনা রয়েছে নানা ধরনের, আর ভেতরেও প্রাণীর স্বল্পতা রয়েছে। যেমন মাত্র 2টি বাঘ রয়েছে, আরও অধিক সংখ্যক নানা ধরনের প্রাণী থাকলে সুবিধা হতো মনে করুন। তবে কি ধরনের আয়োজন এখানে রয়েছে, প্রস্তুতি রয়েছে, বা কত লোকই বা এই গত 3 দিনে এসেছেন, এগুলি জানবো এই পার্কের যিনি কর্মকর্তা রফিকুল ইসলাম। আপনাকে একটু জানতে চাই যে এই পার্কে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনারা মানুষের সুবিধা? ধন্যবাদ। আমরা ঈদ উল ফিতর উপলক্ষে এখানে দর্শনার্থীদের আগমনের জন্য আমরা পার্কের প্রত্যেকটি ইভেন্ট, বিশেষ করে রাস্তাঘাট সহ এবং কোর্ট সাফারি এবং সাফারি কিংডম এলাকার বিভিন্ন বেষ্টনী এবং যেগুলো রক্ষিত প্রাণী আছে, যেমন আফ্রিকান সাফারি, হরিণ সাফারি এবং আমাদের বাঘ সাফারি এবং সিংহ সাফারি, ভাল্লুক সাফারি, প্রত্যেকটি ইভেন্টেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবং দর্শনার্থীদের জন্য গাড়ি, আমাদের যে সরকারিভাবে যে 7টি গাড়ি আছে, আমরা সেই গাড়িগুলো প্রস্তুত করেছি এবং গাড়িগুলো সচল করা হয়েছে। এই গাড়িতে চড়ে তারা সুন্দরভাবে বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ, কমনওয়েলথ, থমসম, গ্যাজেল এছাড়াও অন্যান্য যে রক্ষিত প্রাণী আছে সবগুলা দেখতে পাচ্ছে এবং তারা অত্যন্ত আনন্দময় পরিবেশে তারা দেখতেছে। এবং গত 3 দিনে, বিশেষ করে ঈদের দিন, তারপরের দিন এবং গত 3 দিনে প্রায় এখানে
45,000 দর্শনার্থী এই পার্কে আগমন করেছে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে, তাদের কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত বা কোনো ধরনের সমস্যা হয় নাই। তাদের জন্য আমরা নিরাপত্তার জন্য অতিরিক্ত স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। আমরা গতকালও দেখেছি যে ঘন্টার পর ঘন্টা 2-3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে কোর্ট সাফারি পার্কে ঘুরছেন। তারা অনেক ক্ষোভ জানিয়েছেন। একই সাথে গাড়ির স্বল্পতা রয়েছে, আর বাইরেও জিনিসপত্রের দাম, খাবার দাবারের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে এবং আরও কিছু অব্যবস্থাপনার কথা আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়গুলিতে আপনি কি বলবেন? আসলে আপনারা জানবেন, বাহিরের বিশেষ করে যারা হকার আছে, এগুলো আসলে আমাদের কোনো মনোনীত হকার নয়। এরা তারা বিভিন্ন এলাকা থেকে আসে এবং ক্ষুদ্র ব্যবসায়ী, তারা এখানে আসে তাদের ইচ্ছা মতন করে। এখানে আবার পুলিশ, আমাদের জন্য টুরিস্ট পুলিশ রয়েছে, তারাও মনিটরিং করছে, আমরাও মনিটরিং করছি। দেখা যাচ্ছে তারপরেও তারা কোনো না কোনো সময় হয়তো তাদের কাছে, দর্শনার্থীদের কাছ থেকে দাম বেশি নিচ্ছে। এটাও নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা হচ্ছে সবাই মিলে। আর গাড়ির বিষয়টা হলো যে আমাদের উপচে পড়া ভিড় হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে আমরা যা আশা করেছি তার চেয়ে অনেক বেশি লোকজন এখানে দর্শনার্থীরা এসেছে। আমাদের সরকারিভাবে 60টি গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো দিয়ে তারা ভ্রমণ করছে। তবে আমাদের যদি আরো অতিরিক্ত আপনি শুনছিলেন তিশা যে এই গাজীপুরের যে সাফারি পার্ক রয়েছে সেটা কিন্তু 2 মাস আগে নাম বদল হয়েছে। নাম বদল করে বর্তমানে এটা গাজীপুর সাফারি পার্ক করা হয়েছে। আর এই সাফারি পার্ককে কেন্দ্র করেই ইকবাল, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সাফারি পার্কে, নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে যখন দর্শনার্থীরা আসতে শুরু করবে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। মানিকগঞ্জে যমুনা পাড়ে ঈদ আনন্দে মেতে উঠেছে হাজারো মানুষ। যমুনার টলমল পানিতে হাঁটাহাঁটি, সূর্যাস্ত দেখা, সেলফি তোলায় মেতেছে সব বয়সী মানুষ। বসেছে 7 দিনের গ্রামীণ মেলা। অন্যদিকে মুন্সিগঞ্জের পদ্মা সেতুতে ভিড় বাড়ছে। রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত থাকছে জমজমাট আয়োজন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জের শিবালয়ে যমুনার পাড়ে ভিড় করেছে নানা বয়সের হাজারো মানুষ। কেউ নামছে যমুনার হাঁটু পানিতে, কেউ দেখছে সূর্যাস্ত। তরুণ তরুণীরা ব্যস্ত সেলফি তোলায়। যমুনার পার হয়ে উঠেছে আনন্দ আর মিলন মেলায়। ঈদের পরবর্তী সময়ে মেলাটা অনেক জমজমাট। ফার্স্ট টাইমে আসলাম, ভালোই লাগছে আজকে, খুব পরিবেশটা অনেক ভালো, বাতাস আছে খুব। সবাই মিলে ঘুরতেছি ঈদের আনন্দ সাথে, বারুনি মেলা ভালো লাগতেছে। পরন্তু বিকেল বেলায় জায়গাতে সৌন্দর্য, আপনার এই সূর্যাস্ত দেখা যায়। বসেছে গ্রামীণ মেলাও। মেলায় চুড়ি, ফিতা, কসমেটিক্স, খাবারের দোকানের পাশাপাশি রয়েছে শিশুদের বিভিন্ন খেলনা, রয়েছে নাগরদোলা, চরকি সহ বিভিন্ন রাইডস। মেলায় বেচা বিক্রিও হচ্ছে বেশ। চুড়ি কিনবো, হাতে গলার সেট কিনবো, বাবার জন্য পুতুল কিনবো, এই তো খেলনা কিনবো। কাঁচের চুড়ি বেশি, সিটি কল বেশি, তারপর স্টিলের চুড়ি বেশি। এখন তো লোকজন একটু বেশি, আগে তো লোকজন কম ছিল, এখন আশা করা যাচ্ছে বেচাকেনি বেশি হবে আর কি। অন্যদিকে ঈদ আনন্দ উপভোগ করতে মাওয়াই পদ্মার পারে ভিড় জমিয়েছে রাজধানী সহ বিভিন্ন এলাকার মানুষ। শিমুলিয়া ঘাটের রেস্টুরেন্টগুলোতে সময় কাটাচ্ছেন তারা। কি পরিমাণ মানুষের ঢল এখানে, সবাই কিন্তু স্থানীয় জনগণ। ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। ঈদের ছুটিতে যানজটবিহীন সড়ক থাকায় যাতায়াত সহজ হয়েছে। তাই মানুষ গভীর রাত পর্যন্ত পরিবার, বন্ধু-বান্ধব সহ আসছেন পদ্মার পাড়ে। ফারদিন নীরব, ৭১। ছাত্ররা রক্ত সংগ্রাম ও কৌশলে হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার নাটোরের রাজবাড়ীতে পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটির মিলন মেলায় তিনি একথা বলেন। এ সময় দুলু আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করে ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠা সহ রাজনৈতিক পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্র সমাজকে ধন্যবাদ জানান। পরে তিনি জানান, নির্বাচন পিছিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন কেউ অন্য খাতে ব্যবহার না করে সেজন্য ছাত্রদেরকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনটাকে আরো বেশি দেরি করে বাংলাদেশের মানুষের একটা অবিশ্বাসের সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, যে ভোটের অধিকারের জন্য যে গণতন্ত্র অর্জিত হয়েছে, আগামী দিনে কোনো ষড়যন্ত্র চক্রান্ত, আন্তর্জাতিক, জাতীয়, ন্যাশনাল কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা আমার ছাত্র সমাজের কাছে অনুরোধ থাকবে তোমাদেরকে সেটাকে মোকাবেলা করতে হবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হিরনাল এলাকায় অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে কোনো রাজনৈতিক প্রচার করতে পারেনি, কিন্তু 5ই আগস্টের পর দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এখন তারেক রহমানের হাত ধরে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি। নওগাঁয় টানা অনাবৃষ্টি এবং তীব্র খরায় আমের গুটি ঝরে গেছে। আম চাষিরা কীটনাশক ও সেচ দিয়ে গুটি রক্ষা করতে পারছে না। গত বছরের তুলনায় চলতি মৌসুমে অর্ধেকেও আম উৎপাদন না হওয়ায় শঙ্কায় পড়েছেন তারা। অন্যদিকে চলতি মৌসুমে নওগাঁ থেকে 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করছে কৃষি বিভাগ। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁয় সাপাহার, নিয়ামতপুর, পোরশা, পত্নীতলায় গড়ে উঠেছে শত শত আম বাগান। এসব এলাকার আম চাষিরা বলছেন, টানা অনাবৃষ্টি ও তীব্র খরাতে বাড়িফোর জাতের আম ছাড়া অন্য সব জাতের আমের গুটি শুকিয়ে ঝরে পড়ছে। এই আবহাওয়ার কারণে রাত্রে কুয়াশা, দিনের অত্যাধিক খরা, এর কারণে কিন্তু মুকুল সব ধরে নষ্ট হয়ে গেছে। 1 বিঘা মাটিতে খুব কম হলেও 50,000 টাকা খরচ। ওই হিসাব করে এবারকার যে আম গাছে তাতে কৃষকের খরচ উঠবে না। কৃষক খুব করুণ অবস্থায় আছে। তারা আরও জানান, মুকুল ধরার সময় রাতে কুয়াশা আর দিনের তীব্র গরমে আমের মুকুলে ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার অধিকাংশ আম চাষিদের বাগানে সেচ দেওয়ার সুবিধা নেই। কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ার অভিযোগও রয়েছে। যদি কোনো কৃষি অফিসার থেকে যদি আইসে আমাদের কোনো পরামর্শ দিয়ে যদি এই রোগটার থেকে রোধ করত, তাহলে আমাদের কৃষকের খুবই লাভবান হতাম আমরা। বীজ সার দেওয়া হয়েছে, খরচ পাটপাটাল সব মিলেই এইগুলো দিয়ে খরচটা একেবারেই আসবে না, অনেক লোকসান থাকবে। এই আমটা যখন একটু বড় হবে এবং আমের যেহেতু 40 দিন 45-50 দিন পর্যন্ত আম ঝরে ন্যাচারালি, এই ঝরাটা বন্ধ হয়ে গেলে আমরা ফ্রুট ব্যাগিং করব। তবে জেলার এই কৃষি কর্মকর্তা জানান, আম চাষে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। এবছর 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করছেন তারা। বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে আমরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন করে সেই লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। গত বছর একই পরিমাণ 30,300 হেক্টর জমি থেকে 4,31,500 মেট্রিক টনের বেশি আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য ছিল 4,000 কোটি টাকা। ফারদে নীরব, 71। নওগাঁয় টানা অনাবৃষ্টি এবং তীব্র খরায় আমের গুটি ঝরে গেছে। আম চাষিরা কীটনাশক ও সেচ দিয়েও গুটি রক্ষা করতে পারছেন না। এ বিষয়ে আর জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, কীটনাশক ও সেচ দেওয়ার পরেও যে আমের গুটি রক্ষা করতে পারছেন না চাষিরা, এ বিষয়ে কৃষি বিভাগ কি বলছে? আরেকটি অভিযোগ আছে যে কৃষি বিভাগের কাছ থেকে নাকি তারা কোনো পরামর্শ পাচ্ছে না। এ নিয়ে কৃষি বিভাগের বক্তব্য কি? ধন্যবাদ তৃষা। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁর যে বরেন্দ্রভূমি হিসেবে পরিচিত, অর্থাৎ সাপাহার, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলা এবং পোরশা, এই সব এলাকাগুলোতে সবচেয়ে বেশি হচ্ছে আম চাষ হয়ে থাকে। এই আম চাষগুলো মূলত দীর্ঘ আজ থেকে 20-25 বছর আগে কিন্তু চাষগুলো বেশি সবচেয়ে শুরু হয়। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখেন যে এই যে বরেন্দ্রভূমি অঞ্চল, অর্থাৎ সাপাহার, পোরশা, নিয়ামতপুর এবং বদলগাছি এলাকাগুলো আছে, সেখানে এই পানির স্তর কিন্তু অনেক নিচে। সেখানে এই ইরিবোরো ধানা হয় না। এর ফলে কিন্তু কৃষকেরা বিকল্প হিসাবে কিন্তু এই আমের আবাদ শুরু করেন। এই আমের উপরে কিন্তু তারা মূলত নির্ভরশীল। আপনাকে জানিয়ে রাখি যে এই চলতি মৌসুমে কিন্তু যখন আমের মুকুল কিন্তু প্রচুর এসেছিল, কিন্তু হঠাৎ করে সেই সময় যখন মুকুল গাছে গাছে যখন ছেয়ে যায়, তখন কিন্তু রাতে বৃষ্টি এবং রাতে ঘন কুয়াশা এবং দুপুরে কিন্তু প্রচুর দাবদাহ শুরু হয়। অর্থাৎ এর ফলে কিন্তু কৃষকেরা বিভিন্ন সময় কীটনাশক এবং জানেন আপনার দিয়েও কিন্তু এই আমগুলো রক্ষা করছেন। আপনাকে জানিয়ে রাখেন যে সেখানে কিন্তু পানির সংকট রয়েছে, অর্থাৎ পানির স্তর অনেক নিচে, তার ফলে যে পুকুর থাকে, পুষ্করণী থাকে, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর আপনাকে জানিয়ে রাখি
ব্যাপারে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। আমরা নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ আমাকে জানিয়েছেন যে তারা কৃষি বিভাগ থেকে পরামর্শ সবসময় দিয়ে আসছেন যে যাতে আমের ভালো উৎপাদন হয়, কিন্তু আসলে মাঠ পর্যায়ে গিয়ে কিন্তু কৃষকের সাথে আমরা কথা বলেছি যে প্রতিবেদনে ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সেই কৃষকেরা তারা প্রতি মুহূর্তে কিন্তু বলেছেন যে কৃষি কর্মকর্তারা যারা আছেন তারা মাঠ পর্যায়ে গুটি কয়েকটি লোকের কাছে যান এবং বাদবাকি কোনো লোকের সাথে অর্থাৎ আম চাষিদের সঙ্গে কিন্তু দেখা করেন এবং পরামর্শ দেন না। এই কারণে আর এরপরে দীর্ঘ তাপদাহ অর্থাৎ অনাবৃষ্টি এবং তাপদাহের কারণে কিন্তু এই আমের গুটিগুলো মরে যাচ্ছে। অর্থাৎ মাটিতে আর্দ্রতা না থাকার কারণে তো মূলত এই যে আমের গুটিগুলো ঝরে যাচ্ছে। আপনাকে জানি নাকি গত বছর এখানে নওগাঁতে কিন্তু আম কেনা অর্থাৎ 30,300 হেক্টর জমিতে থেকে কিন্তু সেখানে 4.5 লাখ অর্থাৎ 4,32,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল এবছর, আর সেখান থেকে প্রায় 4,000 কোটি টাকার আম কেনা বেচা হয়েছে। এবছর যে কৃষি বিভাগ আশা করছেন যে এখান থেকে প্রায় 4,000 মেট্রিক টন আম উৎপাদন হবে এবং সেখানে 3,500 মেট্রিক টন তারা লক্ষ্যমাত্রা অর্থাৎ করছেন, অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় 50,000 মেট্রিক টন কম। তবে আমি মাঠ পর্যায়ের সঙ্গে কৃষকের সঙ্গে অনেক আম চাষির সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে এখানে যে আম গত বছর যে আম ছিল সেই আমের অর্ধেকও আম নাই। অর্থাৎ এরপরে যদি বৃষ্টি না হয় তাহলে আম যেটুকু আছে মোটামুটি সম্পূর্ণ কিন্তু তারা নষ্ট হয়ে যাবে। এছাড়া আপনাকে জানে রাখি যে এই যে আমের মুকুল যেগুলো ঝরে গেছে এবং আম যে কটা আছে সে কটা পড়ে যাবে। অর্থাৎ এই যে কৃষকের যে প্রতি বিঘায় 50 থেকে 60,000 টাকা কীটনাশক চাষ এবং যে শ্রমিক খরচ হয়েছে সেই খরচগুলো কিন্তু তারা লোকসান গুনতে হবে। অর্থাৎ সেখানে তারা মনে করছেন সেখানে সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা প্রতি বিঘায় আম বিক্রি করবেন। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়ে থাকে আম্রপালি। সেই আম্রপালি আম সেখানে প্রায় 85 থেকে 86% আম উৎপাদন হয়ে থাকে। শুধু বাড়ি ফোর ছাড়া তেমন কোনো আম আর নাই, ফলে কৃষকেরা কিন্তু লোকসানে গুনতে হবে বলে মনে করছেন। তৃষা, ভৌমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত ছিলাম নওগাঁয়, সেখানে তীব্র খরায় আমের গুটি ঝরে গেছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছেই পরের সংবাদ। সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর 7 কোটি টাকার ব্রিজ নির্মাণের মাঝপথেই কাজ ফেলে পালিয়ে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান। ব্রিজটি অসম্পূর্ণ থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে 25 গ্রামের বাসিন্দাদের। স্থানীয়রা বলছে দ্রুত ব্রিজের কাজ শেষ না হলে বর্ষায় ভয়াবহ দুর্ভোগে পড়বেন তারা। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের বাহিরখোলা বাজারে কাটাখালী নদীর উপরে দাঁড়িয়ে আছে অর্ধেক নির্মাণ হওয়া ব্রিজ। 2021 সালের আগস্টে কাজ শুরু হলেও পরের বছর মার্চে কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদার। 4 বছর আগে ঠিকাদার প্রতিষ্ঠান যশোর মঈনুদ্দিন লিমিটেডকে কাজ দেয় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এরপর 2 কোটি 68 লাখ টাকার বিল পরিশোধ করা হলেও 7 মাস না যেতেই বন্ধ হয় নির্মাণ কাজ। যাত্রী ও যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই ব্রিজটি অসম্পূর্ণ থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন 25 গ্রামের মানুষ। 40 থেকে 30টা গ্রামের মানুষ এই রাস্তাতে চলাফেরা করে, বুঝলেন। এই রাস্তাতে চলাফেরা করা মনে করেন যে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এটা অনেক ব্রিটিশ আমলে অনেক পুরাতন ব্রিজ, সেখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। অল্প কিছু কাজ করে ঠিকাদার প্রায় 3 কোটি টাকা নিয়ে পালিয়েছে। তাই আমাদের দাবি যে নতুন করে যেন খুব শীঘ্রই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। এই ব্রিজটা সম্পন্ন করা এলাকাবাসীরও দাবি, সময়েরও দাবি। তাই দ্রুত এই ব্রিজটা সম্পন্ন করার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কাটাখালী নদীর উপর বিকল্প রেলওয়ে যে ব্রিজটি রয়েছে সেটিও ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় দ্রুত কাজ শেষ না হলে দুর্ভোগ আরও বাড়বে বলছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির এই নেতা। জরুরিভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে এই অসমাপ্ত যে ব্রিজটি, এই ব্রিজটির সংযোগ স্থাপন নতুন করে করার জন্য নতুন টেন্ডারের মধ্য দিয়ে ফুল পরিপূর্ণ কাজ সমাপ্ত করে মানুষের চলাচল, যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, কাজ শেষ করতে না পারায় ঠিকাদার প্রতিষ্ঠানকে 46 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে নতুন বরাদ্দ ছাড়া কাজ শুরু সম্ভব নয়। ওই প্রজেক্টটা গত জুন মাসে এই প্রজেক্টটা আমাদের ক্লোজ হয়ে গেছে। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে কাজটা করি। 7 কোটি 28 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি গেল বছরের 30 জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। ফারদিন নীরব, 71।
দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, এই যে অসমাপ্ত ব্রিজ কথা বলছে সবাই, এর কাজ কবে নাগাদ শেষ হবে? নতুন করে বরাদ্দ দেওয়ার বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ তৃষা, আমি আপনাকে জানিয়ে রাখি 2021 সালে জুন মাসে কিন্তু এই পাইরগুলার যে ব্রিজ, রেল ব্রিজের পাশের যে সংযোগ ব্রিজটা কিন্তু নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 7,28,00,000 টাকা ব্যয়ে কিন্তু এই ব্রিজটা নির্মাণের কাজ শুরু হয়। 2025 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2022 সালে প্রতিষ্ঠান কাজে ব্যর্থ হয়, কিন্তু তিনি তার মালামাল নিয়ে পালিয়ে যায়। ফলে কিন্তু এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটাই রয়ে যায়। এই অঞ্চলের প্রায় 20 থেকে 25টা গ্রামের মানুষের কিন্তু এই সংযোগ সড়ক দিয়ে কিন্তু শহরে যাতায়াত করে। এই যে রেলের ব্রিজটা ব্রিটিশ আমলে নির্মিত, সেই ব্রিজটাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যে কারণে এই ব্রিজ দিয়ে কোনো আপনার মাইক্রো বা কার বা রিক্সা বা ভ্যান বা কোনো কিছু কিন্তু যানবাহন এই ব্রিজ দিয়ে আর চলাচল করতে পারে না। একদম পায়ে হেঁটে মানুষ চলাচল করে। এই অঞ্চলে যদি কোনো আগুন বা কোনো দুর্ঘটনা ঘটে বা প্রসূতি মায়ের চিকিৎসার ক্ষেত্রে যে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবে, সেই হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই কাজটি অসমাপ্ত রেখে ঠিকাদার পালিয়ে যাওয়ার কারণে কিন্তু যে টাকাটা বরাদ্দ ছিল সেটা কিন্তু ফেরত চলে গেছে। 2026 সালে নতুন প্রকল্পের মাধ্যমে কিন্তু এই ব্রিজের কাজটা আবার নতুন করে শুরু করবে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের জানিয়েছেন। তবে এই অঞ্চলের যে মানুষের যে দুর্ভোগ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়েছিল, মানুষ আশায় বুক বেঁধেছিল, কিন্তু সেই আশা কিন্তু এখন তাদের গুলিবাড়ির মধ্যে পরিণত হয়েছে। কবে নাগাদ এই ব্রিজের কাজ শুরু হবে, এটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই অঞ্চলের মানুষ। তারা অতি বিলম্বে এই ব্রিজটির কাজ, নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছেন, এবং তারা যদি খুব শীঘ্রই এই ব্রিজের কাজ, নির্মাণ কাজ শুরু না করে, তাহলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ঘেরাও দেওয়ার কর্মসূচি নিয়েছেন এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষ চায় তার এই ব্রিজটি বাস্তবায়ন। সিরাজগঞ্জের রেলওয়ে ব্রিজ থেকে, রেলওয়ে ব্রিজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আসবো আপনার কাছে। গাইবান্ধায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকার সাংবাদিকরা। বুধবার সাঘাটা উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রেস ক্লাবের সভাপতি সহ এলাকার সাংবাদিকরা। এ সময় বক্তারা জানান, সাঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদের লোকজন সাংবাদিক আনোয়ার ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে। পরে ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানানো হয়। কুড়িগ্রামে প্রত্যন্ত গ্রামের পুকুরে এখন অন্যান্য মাছের সাথে চাষ হচ্ছে গলদা চিংড়ি। এতে কম খরচে পাওয়া যাচ্ছে বাড়তি আয়। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানিযোগ্য গলদা চিংড়ি চাষ এই অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে মৎস্য চাষিরা লাভবান হবেন। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। পুকুরে জাল ফেলতেই লাফিয়ে উঠছে মাছ। কার্প, পাঙ্গাস, সিলভার কার্পের সাথে দেখা মিলছে গলদা চিংড়ির। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার এলাকায় 40 শতক জমির এই পুকুরে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করেছেন পল্লব চন্দ্র রায়। তিনি জানান, প্রায় 7 মাস আগে 600 গলদা চিংড়ি ছাড়া হয় পুকুরে। এখন প্রতি কেজিতে উঠছে 8 থেকে 10টি চিংড়ি। 1000 টাকা করে বাজার দর হলে 1 লক্ষ টাকা আমি পাবো। আর খরচ বাংলা মাছ সহ, গলদা চিংড়ি বাংলা মাছ সহ আমার 1020 টাকা খরচ হয়েছে আর কি। আমাদের ডিগির মাছ চাষ করেছে, আগে দেখি নাই, কিনেও খেতে পারি নাই, দাম বেশি দেখিয়ে। পুকুরে দেশি কার্প জাতীয় মাছের সঙ্গে বড় বড় সাইজের গলদা চিংড়ি দেখে খুশি এলাকাবাসী। এক খাবারেই পুকুরের সব মাছের খাদ্যের চাহিদা পূরণ এবং উৎপাদন খরচ কম হওয়ায় আগ্রহী হচ্ছেন অন্যরাও। সদর ও রাজারহাট উপজেলার 10 জন চাষির প্রায় 4 একর পুকুরে 6000 পিস গলদা চিংড়ি চাষ হয়েছে। এই পুকুরেই প্রথম আমরা দেখলাম এই গলদা চিংড়ি চাষ, দেখলাম 8টা 9টা 10টা কেজিতে আছে। আমার বাড়ির পাশে যে পুকুর আছে, এখানে যে গলদা চিংড়ি মাছ চাষ করছে, মিশ্রিত মাছ মানে বাংলা মাছের সাথে,
অনেক লাভবান, কারণ সামনের বছর আমিও এই চিংড়ি মাছের চাষ করবো আর কি। উপজেলা মৎস্য বিভাগ বলছে সরকারি বেসরকারিভাবে গলদা চিংড়ি চাষে চাষিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পিকেএসএফ এবং আরডিএস এর সহযোগিতায় আমরা মাঠ পর্যায়ে 10 জন সদস্যকে গলদা চিংড়ির প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি এবং তাদেরকে এই গলদা চিংড়ি চাষের যাবতীয় কারিগরি সেবা প্রদান করেছি। 6 থেকে 8 মাসের ভিতরে বাজারজাতকরণ করা সম্ভব হয়, যার কারণে একদিকে যেমন এই এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। জেলায় 26,000-এর বেশি পুকুরে 20,500 চাষি মাছ উৎপাদন করেন। আব্দুল্লাহ মামুন, 71। কর্মক্ষেত্রে নারীরাও এগিয়ে যাচ্ছে পুরুষের সাথে সমান তালে। তার বাস্তব উদাহরণ কুষ্টিয়ার রেল গেটম্যান লতা খাতুন। সংসারের পাশাপাশি 5 বছর ধরে শক্ত হাতে সামলাচ্ছেন রেলগেটের দায়িত্ব। কুষ্টিয়ার রেল স্টেশন মাস্টার জানান, পুরুষ সহকর্মীদের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন তিনি। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। হাতে সবুজ পতাকা আর বাটন ফোন নিয়ে রেলের গেটে কাজ করছেন লতা খাতুন। সব প্রতিকূলতা উপেক্ষা করে দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন রেলের আসা যাওয়া। হাজারো যাত্রীর নিরাপত্তা যেমন দিচ্ছেন, তেমনি স্বামী সন্তান ও সংসারের দায়িত্ব পালন করছেন লতা। দুইটাই মেনটেন করে চলে লাগতেছে, 2 হাতে 2টা, এভাবেই চলে যাচ্ছে আছি একরকম। ঝুঁকিপূর্ণ জেনেও প্রতিদিন 8 ঘন্টা করে 5 বছর ধরে দৃঢ়তার সাথেই দায়িত্বে অটল লতা খাতুন। আবার 10 দিন পর পর এভাবে আবার শিফটিং চেঞ্জ হয়, ওরকম করে আমরা মাস ধরে বা বছর ধরে এরকম করে ডিউটি করে, কিন্তু আমাদের কোনো ছুটি নাই। একজন নারী হয়েও রেলগেটের কিপার হিসেবে লতা খাতুনের কাজ করা নারীদের জন্য অনুকরণীয় বলছেন সহকর্মী ও এলাকার লোকজন। অনেক প্রতিবন্ধকতা আছে, অনেকে অনেক রকম কথা বলে, তারপরেও মেনে নিয়ে পাবলিক ফাংশনের কাজ অনেক সময় সমস্যা হয়। একজন নারী গেট কিপার আছে, আমি দেখি নিয়মিত সে সুশৃঙ্খল ভাবে ডিউটি পালন করে, কর্তব্য পালন করতেছে। ওনার চাকরিটা হয়ে গেছে, সরকারি চাকরি, তাই করে। এদিকে রেল স্টেশন মাস্টার বলছেন, লতার দীর্ঘদিনের দায়িত্ব পালনে নেই কোনো অবহেলা বা দুর্বলতার ছাপ। আমার এই গেটে লতা নামে একজন গেটম্যান রয়েছে, সে নিষ্ঠার সহিত দক্ষতার সহিত গেট পরিচালনা করতেছে, কাজ করতেছে। আমরা তাকে সাধুবাদ জানাই এবং আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি এবং বিভিন্ন সবসময় সহযোগিতা করতেছি। আমাদের যতটুকু সহযোগিতা তাদের প্রাপ্য, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সহযোগিতা আমরা তাদেরকে দিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে লতা খাতুন 2020 সাল থেকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কাজীপাড়া রেলগেটে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নূর তাজমিন নীর, 71। ঈদ আনন্দে মানিকগঞ্জে উৎসব মুখর পরিবেশে ষাটোর্ধ্ব বৃদ্ধদের অংশগ্রহণে হাডুডু খেলা হয়েছে। বুধবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার নওখন্দা ঈদগাহ মাঠে এই খেলার আয়োজন করে স্থানীয় বুলবুল ক্লাব। নির্ধারিত 40 মিনিটের খেলায় কাশেম আলীর দল ও মেহেদি হাসানের দল অংশ নেয়। বয়স্কদের খেলা দেখে শিশু নারী সহ নানা বয়সীরা আনন্দ পায়। খেলায় উভয় দলেই সমান পয়েন্ট লাভ করায় যৌথভাবে উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন আয়োজক কমিটি। ঈদ উপলক্ষে মুন্সিগঞ্জে কাগজি পাড়ায় যুবকদের উদ্যোগে হয়ে গেল হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12টি ইভেন্টের এই খেলা ঈদের উৎসবকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, আধুনিকতার ছোঁয়া এবং নগরায়নের ফলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারাতে বসেছে। সেই খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এই আয়োজন। আর এতে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরা।